হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2022 সালে মুক্তিপ্রাপ্ত একটি এপিক সায়েন্স ফিকশন মুভি অ্যাভাটার 2 মানে অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার নিয়ে। এর প্রথম পার্ট মুক্তি পেয়েছিল 2009 সালে, যেটা এখনো পর্যন্ত সব থেকে বেশি আয়কারী মুভি লিস্টের একদম টপে রয়েছে। প্রথম পার্ট শেষ হওয়ার এক দশক পর থেকে, যেখানে আমরা দেখতে পাই জ্যাক সুলি বর্তমানে সেই ওমাটিকয়া গোষ্ঠীর প্রধান হিসেবে তার শান্তিপূর্ণ জীবনযাপন করছে। মানে পার্ট 1 এর লাস্টেই তো আমরা দেখেছিলাম জ্যাক সুলি এই গোষ্ঠীর প্রধান হয়ে আকাশবাসীদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পরাজিত করেছিল, আর তারপর থেকে সেই এদের লিডার। এখানে আমরা দেখতে পাই এই 10 বছরে জ্যাক এবং তার স্ত্রী নেতিরি একত্রে তাদের একটি সুন্দর পরিবার গড়ে তুলেছে, যার মধ্যে রয়েছে তার বড় ছেলে নেতিয়াম, ছোট ছেলে লোয়াক এবং একমাত্র কন্যা ট্রু। কিন্তু এছাড়াও কিরি নামক একটি সন্তানকে তারা দত্তক নেয়। আসলে এই কিরির জন্ম খুবই আশ্চর্যজনক ভাবে হয়েছে। পার্ট 1 এর ডক্টর গ্রেস অগাস্টিনের কথা নিশ্চয়ই সকলের মনে আছে, যাকে আমরা লাস্ট পর্যন্ত মারা যেতে দেখেছিলাম। কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে ডক্টর গ্রেসের ডেড বডি থেকেই জন্ম নেয় এই কিরি। এবার সেটা কিভাবে সম্ভব হয়েছে এটা জ্যাক বা নেতিরি কারোর কাছেই পরিষ্কার না, সবার কাছেই ব্যাপারটা একটি ধোঁয়াশা। আমার যতদূর মনে হয় কিরির জন্মের পিছনে নিশ্চয়ই কোনো বড় সড় রহস্য রয়েছে, যেটা আমরা এই মুভির পরবর্তী কোনো পার্টে গিয়ে অবশ্যই জানতে পারবো। এছাড়াও তারা আরো একটি বাচ্চাকে সন্তান স্নেহে মানুষ করছে, যেটা হলো স্পাইডার। প্রথম পার্টের মেন ভিলেন কর্নেল মাইলস কোয়ারিচের কথা নিশ্চয়ই সকলের মনে আছে। হ্যাঁ, এই স্পাইডার হলো তারই ছেলে। আসলে স্পাইডারের জন্ম এই প্যান্ডোরাতে, কিন্তু আমরা তো প্রথম পার্ট থেকেই জানি মানব জাতিকে পরাজিত করার পর নির্দিষ্ট কয়েকজনকে বাদ দিয়ে প্রায় সকলকে পৃথিবীতে ফেরত পাঠানো হয়েছিল। তাহলে স্পাইডার এখানে কেন? আসলে ওই টাইমে স্পাইডার এতটাই ছোট ছিল যে তার পক্ষে স্পেস জার্নি করে পৃথিবীতে ফেরা একদমই সম্ভব ছিল না, যে কারণে জ্যাক স্পাইডারকেও দত্তক পুত্র হিসেবে গ্রহণ করে। কিন্তু নেতিরি কোনোদিনই তার মন থেকে স্পাইডারকে গ্রহণ করতে পারেনি, কারণ সে একজন মানব সন্তান। যাই হোক, এইভাবেই তারা সকলে মিলে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে শুরু করে। এমনকি স্পাইডারকে জ্যাকের বাকি সন্তানরা তাদের ভাইয়ের মতোই দেখে। কিন্তু তাদের এই ভালো থাকা বেশি দিনের জন্য না, কারণ প্রায় 16 বছর পর মানব জাতি তাদের উন্নত টেকনোলজি নিয়ে আবারও প্যান্ডোরায় ফিরছে। কারণ পৃথিবীর অবস্থা বর্তমানে আরো খারাপ, তাই মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তাদের অন্য কোনো গ্রহ খুব শীঘ্রই দরকার। আর যেহেতু আরডিএ কোম্পানি এই প্যান্ডোরা সম্বন্ধে আগে থেকেই পরিচিত, তাই দ্বিতীয়বার তারা আবারও ফিরে আসছে তাদের উপনিবেশ স্থাপনের জন্য। কিন্তু তাদের এই গ্রহে আগমনের ফলেই ওমাটিকয়া গোষ্ঠীর উল্লেখযোগ্য অংশই ধ্বংস হয়ে যায়, যার ফলে জ্যাক তাদের পুরো গোষ্ঠীকে নিয়ে আশ্রয় নেয় ভাসমান একটি পাহাড়ে। কিন্তু আরডিএ কোম্পানি যেহেতু তাদের উন্নত টেকনোলজি নিয়ে এখানে ফিরছে, তাই খুব কম সময়ের মধ্যেই তারা এখানে একটি বড় সড়ো অপারেটিং বেস তৈরি করে ফেলে, যাতে তারা এই পুরো প্যান্ডোরা কবজা করতে পারে। কিন্তু জ্যাকের গোষ্ঠী সময় সময় তাদের উপর ক্রমাগত আক্রমণ করতে থাকে, যাতে আকাশবাসী কখনোই তাদের স্বপ্ন পূরণ না করতে পারে। আকাশবাসী মানে এখানে মানব জাতিকে বোঝানো হয়েছে, এইটা তো আশা করি আপনারা প্রথম পার্ট থেকেই জানেন। এই কারণেই আমি বারবার বলছি, এই ভিডিও বা এই মুভি দেখার আগে অবশ্যই প্রথম পার্ট দেখে নেবেন। ওকে, তো এইখান থেকে সিন শিফট হয় 1 বছর পর, যেখানে আমরা দেখতে পাই আরডিএ কোম্পানির স্পেসশিপে নতুন কিছু নাভি অবতার তৈরি করা হয়েছে, যাদের মধ্যেই রয়েছে সেই কর্নেল কোয়ারিচের অবতার। স্বাভাবিকভাবে এখানে মনে প্রশ্ন আসবে, কর্নেল তো প্রথম পার্টেই মারা গেছে, তাহলে তার অবতার এখানে কিভাবে সম্ভব? প্রথমেই আমি বলেছিলাম মানব জাতি তাদের উন্নত টেকনোলজি নিয়ে প্যান্ডোরাতে ফিরছে, আর এই উন্নত টেকনোলজির মাধ্যমে আরডিএ সায়েন্টিস্টরা কর্নেল কোয়ারিচের ক্লোন করে এই নাভিদেহ সৃষ্টি করেছে। এমনকি কর্নেলের মৃত্যুর আগে পর্যন্ত সমস্ত স্মৃতিও এই নাভিদেহে আপলোড করা হয়েছে। তাই অতীতের সমস্ত ঘটনা মানে জ্যাককে নির্মূল করার তার যে প্রতিহিংসামূলক মিশন, সেটা তার খুব ভালো মতোই মনে আছে। তাই নাভি দেহে জাগ্রত হওয়ার পরেই কর্নেল জানিয়ে দেয় এইবার সে তার মিশন কমপ্লিট করেই ছাড়বে। পরবর্তীতে প্যান্ডোরাতে আমরা একটি দুর্দান্ত দৃশ্য দেখতে পাই। আরডিএ কে দমিয়ে রাখার জন্য জ্যাক তার দলবল নিয়ে হঠাৎই আরডিএ সাপ্লাই লাইনের উপর হামলা চালায় এবং সেখান থেকে তাদের আধুনিক হাতিয়ার হাতিয়ে নিতে শুরু করে। যেখানে জ্যাকের ছোট ছেলে লোয়াক তার দাদা নেতিয়ামের কথা অমান্য করে নিজেকে একজন নাভি যোদ্ধা হিসেবে প্রমাণ করতে ওই অপারেশনে যোগ দিয়ে জ্যাককে সাহায্য করার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আরডিএ হেলিকপ্টার সেখানে হামলা চালালে সে গুরুতরভাবে আহত হয়ে পড়ে, যেটা দেখে জ্যাক প্রাণপণ চেষ্টা করে লোয়াককে সেখান থেকে উদ্ধার করে। কিন্তু বাড়ি ফেরার পর জ্যাক তার 2 ছেলেকে এই কাজের জন্য খুবই শাসন করে। আর এই সিনের মাধ্যমে আমরা বুঝতে পারি জ্যাক তার 2 ছেলের সাথেও একজন লিডার হিসেবেই ব্যবহার করে।
বাবা হিসাবে না। তাই পরবর্তীতে নেটিরি শান্তভাবে জ্যাককে স্মরণ করিয়ে দেয় লোয়াকো নেতিয়ান কিন্তু তার ছেলে, তাদের সাথে এই রকম কঠোর ব্যবহার করা তার একদমই ঠিক হচ্ছে না। কিন্তু জ্যাক জানায় সন্তানদের নিরাপত্তার জন্য একজন বাবা হিসাবে আমার যেটা করা উচিত আমি ঠিক সেটাই করছি। কারণ জ্যাক জানে তারা যদি একটি ভুল করে তাহলে আকাশবাসীরা তাদের কিছুতেই ছেড়ে দেবে না। এদিকে কর্নেলের অবতার তার বাকি সঙ্গী সাথীদের নিয়ে স্পেসশিপ থেকে প্যান্ডোরাতে পৌঁছে সেখানকার জেনারেলের সাথে দেখা করার পর যখন জানতে পারে নাভিরা তাদের উপর ক্রমাগত আক্রমণ করে চলেছে, এমনকি রিসেন্টলি যে তাদের সাপ্লাই লাইনের উপর হামলা চালানো হয়েছে সেই ফুটেজ দেখার পরেই কর্নেল বুঝে যায় এটা জ্যাক ছাড়া আর কারোর কাজ না। ফলে সঙ্গে সঙ্গেই সে বর্তমান জেনারেলের থেকে পারমিশন নিয়ে তার বাকি সঙ্গী সাথীদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে প্যান্ডোরার জঙ্গল ভ্রমণ করার জন্য। কারণ সে যে কোনো মূল্যে তার পুরনো মিশন কমপ্লিট করতে চায়, মানে জ্যাককে হত্যা করতে চায়। কিন্তু ঠিক এই টাইমেই জ্যাকের সন্তানরাও খেলতে খেলতে রেন ফরেস্টের একদম গভীরে চলে আসে, যেখানে কর্নেল ও জ্যাকের লাস্ট ফাইট হয়েছিল, মানে কর্নেল যেখানে মারা গিয়েছিল। আর বর্তমানে কর্নেলের অবতারও ওই স্থানে পৌঁছে তার মানবদেহের কঙ্কাল পর্যবেক্ষণ করে। এদিকে লোয়াক সৌভাগ্যবশত আগে ভাগেই তাদেরকে দেখে ফেলে এবং বুঝেও যায় এরা নাভি না, কারণ তাদের হাতে আধুনিক অস্ত্র। যে কারণে সে তার কাছে থাকা আধুনিক ডিভাইসের মাধ্যমে জ্যাককে এই সমস্ত অবতারদের উপস্থিতির কথা জানায়, যেটা শুনেই জ্যাক তাদের অর্ডার দেয় শান্তভাবে তারা যেন ওই জায়গা থেকে এখনই বেরিয়ে যায়। কিন্তু ওই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার আগেই কর্নেলের দলবল তাদেরকে বন্দি করে ফেলে। এমনকি লোয়াকের হাত ও তার তেজ দেখে কর্নেল বুঝেও যায় এইটা জ্যাকেরই সন্তান। আর একই সঙ্গে স্পাইডারের পরিচয় পাওয়ার পর কর্নেল উপলব্ধি করে এইটা তার নিজের সন্তান। যাই হোক, এইসব কিছু জানার পরেও কর্নেল যখন তাদেরকে নিয়ে আরডি এর বেশে রওনা হওয়ার জন্য তৈরি হয়, ঠিক তার আগেই জ্যাক এবং নেটিডি সময় মতো ওই স্থানে পৌঁছে কর্নেলের বেশ কিছু সঙ্গী সাথীদের হত্যা করে তাদের সন্তানদের ছাড়িয়ে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত স্পাইডারকে বন্দী বানিয়ে কর্নেল তাদের বেশে ফিরে আসে, যেখানে আরডিএ কর্মকর্তারা বিভিন্নভাবে স্পাইডারের থেকে জানার চেষ্টা করে তাদের বর্তমান ঘাঁটি কোথায়। কারণ এতদিন তারা বহুভাবে চেষ্টা করেছে তাদের বাসস্থান কোথায় সেটা উদ্ধার করতে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। তাই এই মুহূর্তে তারা স্পাইডারের উপর টর্চার করে তার থেকে নাভিদের সমস্ত গোপন তথ্য জানার চেষ্টা করে, কিন্তু স্পাইডার তাদের কোনো কথারই উত্তর দেয় না। যেটা দেখে কর্নেল একান্তে তার সাথে দেখা করে তাকে পুত্র হিসেবে সম্বোধন করে এবং জানায় সে তাকে সমস্ত স্বাধীনতা দিতে পারে, এমনকি তাকে মুক্তিও দিতে পারে, কিন্তু বদলে তাদেরকে স্পাইডার নাভিদের সম্বন্ধে কিছু শিক্ষা দেবে। ফলে স্পাইডার ও কর্নেলের কথা মেনে নেয়, কারণ সে তো কর্নেলের আসল মিশন সম্বন্ধে কিছুই জানে না। ফলে স্পাইডারই তাদেরকে বিভিন্ন জায়গায় ঘোরানোর সঙ্গে সঙ্গে নাভি সংস্কৃতি সম্বন্ধেও শেখাতে শুরু করে, এমনকি প্রত্যেকটি নাভিদের যে একটি করে ইকরান বশ করতে হয় সেটাও জানায়। আর কর্নেল তার সাহায্য নিয়েই একটি ইকরানকে তার বাহন হিসাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। অন্যদিকে জ্যাক মনস্থির করে তাকে তার পরিবার নিয়ে যথাশীঘ্রই সম্ভব এই স্থান ছেড়ে পালাতে হবে, যেটা শোনার পর নেতিরি কিছুতেই তার এই মনোভাবকে সম্মতি জানায় না। সে জানায় একজন লিডার অন্য কারোর ভয়ে কখনোই নিজের জায়গা ছেড়ে পালাতে পারে না, যেটার উত্তরে জ্যাক জানায় আমি এই মুহূর্তে আমার পরিবার ও আমার সমস্ত প্রজাদের কথা ভেবেই এই পদক্ষেপ নিচ্ছি, কারণ স্পাইডার বর্তমানে ওদের হাতে, আর স্পাইডার আমাদের সমস্ত তথ্য জানে। তাই যে কোনো মুহূর্তে তারা তাদের দলবল নিয়ে এই স্থানে পৌঁছতে পারে। আর যেহেতু ওরা আমার খোঁজ করছে, তাই আমি যদি ওই মুহূর্তে এই স্থানে না থাকি তাহলে আমার পরিবার সহ এই সমস্ত প্রজারা ওদের হাত থেকে মুক্তি পাবে। ফলে নেটিরি অনিচ্ছা সত্ত্বেও জ্যাকের এই কথা মেনে নিতে বাধ্য হয়। আর পরবর্তীতেই আমরা দেখতে পাই জ্যাক তাদের ওমাটিকায়া গোষ্ঠীর রীতি অনুযায়ী তারসেন নামক একজন নাভিকে লিডারশিপ হস্তান্তর করে তার পুরো পরিবারকে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর অনেকটা পথ পাড়ি দিয়ে তারা উপস্থিত হয় মেটকাইনে নামক একটি সামুদ্রিক নাভি গোষ্ঠীর সম্মুখে। কিন্তু ওই গোষ্ঠীর প্রধান টোনওয়ারি এবং তার স্ত্রী রোনাল্ড যখন জ্যাকের থেকে জানতে পারে তারা তাদের কাছে আশ্রয় নিতে এসেছে, তখনই টোনওয়ারি জানায় তারা বনাঞ্চলে বসবাস করে আর এখানে থাকা নাভিরা সমুদ্রে, তাই তাদের এখানে থাকাটা মনে হয় সুবিধার হবে না। এমনকি এই কথা বলার টাইমে সেখানকার কিছু নাভি জ্যাকের সন্তানদের হাত দেখে বুঝে যায় এদের শরীরে আকাশবাসীর রক্ত রয়েছে, তাই তাদেরকে এখানে থাকতে দেওয়াটা একদমই ঠিক হবে না। আসলে নাভিদের হাতে 4টে আঙুল, আর যে সমস্ত অবতার মানব জাতি তৈরি করেছে তাদের হাতে 5টি করে আঙুল, এমনকি যারা ক্রসবিটে তৈরি মানে জ্যাকের কিছু সন্তানদেরও 5টি করে আঙুল, যার মাধ্যমে বাকিরা সহজেই বুঝে যায় এদের শরীরে আকাশবাসীর রক্ত রয়েছে। এনিওয়ে, এখান থেকে এইসব কথা শোনার পর জ্যাক জানায় সেও একজন আকাশবাসী, কিন্তু সে নাভিতে রূপান্তরিত হওয়ার পর
তরুক মাকতু হিসাবে আকাশবাসীদের পরাজিত করেছিল। কিন্তু এই মুহূর্তে আকাশবাসীরা আবারও ফিরে এসেছে, আর তাদের হাত থেকে বাঁচার জন্যই বর্তমানে তারা তাদের কাছে আশ্রয় নিতে চায়। এবার জ্যাকের কাছ থেকে তার বর্তমান পরিস্থিতির কথা শোনার পর টোনোয়ারি এবং রোনাল তাদেরকে আশ্রয় দিতে রাজি হয়ে যায়। এমনকি নির্দিষ্ট সম্মান অর্জনের জন্য তারা খুব শীঘ্রই মেটকাইনার আদব কায়দা শিখতে শুরু করে, মানে জলে কিভাবে সাঁতার কাটতে হয়, সেখানকার জলজ প্রাণীদের কিভাবে বশ মানাতে হয়, এইসব। এখানেই আমরা একটি আশ্চর্য বিষয় দেখতে পাই। কিরি খুব সহজেই মেটকাইনার জলজ জীবনের প্রতি মুগ্ধ হয় এবং সমুদ্র ও সেখানকার প্রাণীদের সাথে একটি আধ্যাত্মিক বন্ধন গড়ে তোলে, যেটা তাকে বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা করে। ওই যে আমি প্রথমেই বললাম, কিরিকে নিয়ে ভবিষ্যতে নিশ্চয়ই কোনো গল্প হতে চলেছে, কারণ এই মুভিতে তাকে নিয়ে এমন কিছু আশ্চর্য সিন দেখানো হয়েছে যেটা আমাদের মনে প্রশ্ন তুলতে বাধ্য। যেমন সে সকলকেই বলে দেবী এইভাবে সে তার নিজের মধ্যে অনুভব করতে পারে, আবার মাঝে মাঝে সে কোনো অজানা কারণে বিভোর হয়ে পড়ে। কিন্তু কেন তার সাথে এই রকম হয়, এই প্রশ্নের উত্তর এই মুভিতে নেই, যে কারণেই আমাদেরকে ওয়েট করতে হবে এই মুভির পরবর্তী পার্টের জন্য। ওকে, তো জ্যাক কিন্তু এখানে তার সন্তানদের ভালো মতো বুঝিয়ে দেয় তারা যেন এখানকার কারোর সাথেই ঝামেলায় না জড়ায়, আর যত তাড়াতাড়ি সম্ভব এখানকার আদব কায়দা শিখে নেয়। এবার কিছুদিনের মধ্যেই দেখা যায় লুয়াক এই গোষ্ঠীর প্রধান টোনোয়ারির কন্যা তিসিরিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। কিন্তু তিসিরিয়ার ভাই আওনং এর সঙ্গে লুয়াক একদম দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এবার গোষ্ঠীর প্রধানের ছেলের সাথে মারামারি করার ফলে জ্যাক তার দুই ছেলেকেই খুবই তিরস্কার করে। এমনকি তাদের কোনো দোষ না থাকাতেও জ্যাকের কথাতে লুয়াক আওনং এর কাছ থেকে ক্ষমা চাইতে বাধ্য হয়। কিন্তু এরপরেও আওনং তার প্রতিশোধ নেওয়ার জন্য চালাকি করে লুয়াককে একটি বিপজ্জনক সামুদ্রিক অংশে নিয়ে যায় শিকার করার নাম করে, আর তাকে একা ফেলে রেখেই সেখান থেকে সকলে ফিরে আসে। ফলে ওই বিপজ্জনক স্থানে থাকা আকুল নামক একটি হিংস্র জলজ প্রাণী লুয়াকের উপর আক্রমণ করার চেষ্টা করে। প্রথমে লুয়াক কোনোভাবে তার হাত থেকে বাঁচার চেষ্টা করলেও জলের নিচে যখনই তার দম ফুরিয়ে আসে তখন সে বাধ্য হয়ে জলের উপরে আসার চেষ্টা করে। আর ওই টাইমেই আকুল তাকে হত্যা করতে গেলে পাইকান নামক একটি তুলকুন ওই আকুলটিকে হত্যা করে। আমি জানি আপনারা এগুলিকে তিমি মাছ কিংবা হাঙর বলবেন, কিন্তু মুভিতে এগুলিকে যে নামে আখ্যা দেওয়া হয়েছে আমি ঠিক সেই নামই বলার চেষ্টা করছি। হ্যাঁ, আমার প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ হয়তো ভুল হতে পারে, কিন্তু আমি চেষ্টা করছি মুভি অনুযায়ী নামগুলো বলার। এনিওয়ে, মুভিতে দেখানো হয়েছে এই তুলকুন প্রখর, বুদ্ধিমান এবং শান্তিবাদী সেটাসিয়ান প্রজাতির জলজ প্রাণী। এমনকি নাভিদের সঙ্গে এরা খুব সহজে বন্ধুত্ব স্থাপন করতে পারে। তাই মেটকাইনা উপজাতি এই সমস্ত তুলকুনদের তাদের পরিবারেরই একজন বলে মনে করে। আর বছরের একটি নির্দিষ্ট সময় সমস্ত তুলকুনরা ওই সমুদ্র তীরে ফিরে আসে তাদের সাথে দেখা করার জন্য, মানে এভাবেই তাদের পরম্পরা চলে আসছে। কিন্তু লুয়াককে যে তুলকুন বাঁচিয়েছে মানে পায়াকানের গল্প কিন্তু কিছুটা আলাদা, যেটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। ওকে, তো লুয়াক জ্ঞান ফিরে পাওয়ার পরেই যখন বুঝতে পারে এই জন্তুটি তাকে বাঁচিয়েছে, তখনই সে তার সঙ্গে শাইনিং এর মাধ্যমে কথা বলতে শুরু করে। এমনকি তার ডান দিকের পাখনায় আটকে থাকা একটি পুরনো হারপুনের মাথা খুলে দিয়ে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে। কিন্তু এদিকে লুয়াককে খুঁজে না পেয়ে জ্যাক দিশেহারা হয়ে পড়ে আর জানতে পারে আওনং তাকে এমন জায়গায় শিকার করতে নিয়ে গিয়েছিল যেখানে গিয়ে সে হারিয়ে গেছে। এবার ক্ষণিকের মধ্যেই লুয়াক যখন ফিরে আসে তখন সেখানকার লিডার টোনোয়ারি তার ছেলে মানে আওনংকে লুয়াকের কাছে ক্ষমা চাইতে বলে। কিন্তু লুয়াক তার উদারতা দেখিয়ে জানায় এখানে আওনং এর কোনো দোষ ছিল না, কারণ লুয়াকই তাকে জোর করেছিল ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এবার লুয়াকের এই মিথ্যে কথা বলে আওনংকে বাঁচানোর ফলে আওনং তার বন্ধু হয়ে ওঠে। এরপর লুয়াক যখন সকলকে জানায় সে ওই স্থানে বেঁচে ফিরেছে একটি বড় জন্তুর সাহায্যে, তখনই বাকিরা তাকে জানায় ওটা নিশ্চয়ই পায়াকান, যে তাদের দলবল থেকে একসময় বহিষ্কৃত হয়েছে, কারণ পায়াকান একজন হত্যাকারী। সে তার রীতির বিরুদ্ধে গিয়ে কিছু নাভিদের হত্যা করেছিল, আর তারপর থেকেই বাকি তুলকুনরা তাকে পুরোপুরি একঘরে করে দিয়েছে। যেটা শুনে লুয়াক কিছুতেই বিশ্বাস করে না, কারণ তার জন্যই লুয়াক মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে। যাই হোক, পরবর্তীতেই দেখা যায় তিসিরিয়া ও তার ভাই লুয়াক, কিরি এবং ট্রুককে সঙ্গে নিয়ে উপস্থিত হয় ট্রি অফ সোলস এর একটি শাখায়। মানে পার্ট 1-এ যেরকম আমরা ট্রি অফ সোলস দেখেছিলাম ঠিক ওই রকমই প্যান্ডোরাতে থাকা প্রত্যেকটি উপজাতির কাছে একটি করে ট্রি অফ সোলস রয়েছে। আর এটা হলো মেটকাইনা উপজাতির ট্রি অফ সোলস, যেখানে কিরি ওই গাছের সাথে সংযোগ স্থাপন করলে সে তার মায়ের একটি ভিশন দেখতে পায়। কিন্তু যখনই সে তার মাকে জিজ্ঞাসা করে তার বাবা কে, এই উত্তর জানার আগেই সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ফলে বাকিরা সঙ্গে সঙ্গেই তাকে উপকূলে ফিরিয়ে নিয়ে আসে।
যেখানে রোনাল্ড তাদের আধ্যাত্মিক রীতি রেওয়াজ অনুযায়ী কিরিকে সুস্থ করে তোলে। কিন্তু জ্যাক তার আগেই কিরিকে সুস্থ করার জন্য নর্ম এবং ম্যাক্সকে ডেকে পাঠায়। আর এটাই হয় তার সব থেকে বড় ভুল, কারণ তারা যে হেলিকপ্টারের মাধ্যমে মেডকাইনায় আসে সেটা আরডিএ কোম্পানি ট্র্যাক করে ফেলে। আর কর্নেল এই খবর পাওয়ার পরেই বুঝে যায় এটা নিশ্চয়ই জ্যাকের কাজ। তাই আর একটুও সময় নষ্ট না করে কর্নেল স্পাইডার সহ তার পুরো দলবল নিয়ে হাজির হয় তুলকুন শিকারীদের একটি জাহাজে। আসলে এই জাহাজ স্পেশালি তুলকুন শিকার করার জন্যই বানানো। এরা বিশেষ কিছু উপায়ে তুলকুন শিকার করে তাদের মস্তিষ্কের এনজাইম সংগ্রহ করে, যেটা পৃথিবীতে একটি বহুমূল্য সম্পদ। কারণ এই এনজাইমের মাধ্যমে মানব শরীরের বয়সকে থামিয়ে রাখা যায়, মানে এইটা এক প্রকার অমৃতের সমান। আর প্যান্ডোরাতে আরডিএ যে এত খরচা করছে সেটা সমস্ত টাকা এই এনজাইম বিক্রি করেই আসে। এবার এইখানে আমার মনে একটা প্রশ্ন আসছে, আনঅবটেনিয়াম নিয়ে এই মুভিতে কেন কিছু বলা হলো না? কারণ প্রথম পার্টের সব থেকে মূল্যবান জিনিস ছিল এই আনঅবটেনিয়াম। যাই হোক, সেসব আলাদা কথা। এই তুলকুন শিকারীদের সাহায্য নিয়েই কর্নেল পূর্ব সাগরের সমস্ত উপকূলে খোঁজ করতে শুরু করে কোথায় লুকিয়ে রয়েছে জ্যাকসালি। কিন্তু কর্নেল নির্দিষ্ট জায়গায় পৌঁছে মেডকাইনা উপজাতির উপর নির্মম ভাবে টর্চার করার পরেও তারা জ্যাক সম্বন্ধে কোনো তথ্যই কর্নেলকে জানায় না। ফলে কর্নেল খুব সহজেই বুঝে যায় এইভাবে জ্যাককে খোঁজা কখনোই সম্ভব না, কারণ নাভিরা কোনোদিনই আকাশবাসীদের সাহায্য করবে না। তাই সে প্ল্যান করে ওই তুলকুন শিকারীদের নির্দেশ দেয় উপকূলের কাছাকাছি কোথাও তুলকুন শিকার করতে, কারণ উপকূলবাসীদের সাথে তুলকুনদের একটি সম্পর্ক রয়েছে। তাই তুলকুন শিকার করলে তারা আর কিছুতেই চুপচাপ বসে থাকবে না, ফলে জ্যাকও তাদের সামনে আসতে বাধ্য হবে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই পায়কান, মানে যে তুলকুনকে একঘরে করে দেওয়া হয়েছিল, তার সাথে লোয়াক মানসিকভাবে সম্পর্ক স্থাপন করার পর আমরা জানতে পারি কেন এই তুলকুনকে একঘরে করে দেওয়া হয়েছিল। আসলে এই তুলকুন শিকারীরা পায়কানের মায়ের উপর হামলা করার পর পায়কান কিছু নাভিদের সঙ্গে মিলে ওই তুলকুন শিকারীদের উপর হামলা করার চেষ্টা করেছিল, কিন্তু এই কারণে হামলাকারীর সমস্ত নাভি মারা গিয়েছিল। পরে ওই সমস্ত নাভিদের মৃতদেহ দেখে সবাই ভেবেছিল পায়কানই তাদেরকে হত্যা করেছে, তাই তাকে সকলে মিলে একঘরে করে দিয়েছিল, যেটা সম্পূর্ণটাই ছিল একটি ভুল বোঝাবুঝি। এতক্ষণে অন্যদিকে দেখা যায় কর্নেলের কথা অনুযায়ী তুলকুন শিকারীরা তাদের নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী একটি তুলকুনকে হত্যা করে এবং তারপর তাদের সেই দরকারি এনজাইম ওই তুলকুনের মস্তিষ্ক ছেদ করে বের করে নেয়। এই শিকারের দৃশ্য মুভিতে এতটাই দুর্দান্তভাবে দেখানো হয়েছে যেটা মুখে বলে ডেসক্রাইব করা কখনোই সম্ভব না। এছাড়াও মুভির প্রতিটি সিনই অনবদ্য, যেটার অরিজিনাল মজা নিতে গেলে আপনাদেরকে পুরো মুভিটি অবশ্যই দেখতে হবে। এনিওয়ে, এরপর আমরা জানতে পারি তুলকুনের থেকে এই এনজাইম সংগ্রহ করার পর তারা ওই মৃতদেহ জলে ডুবিয়ে দেয়, যাতে সমুদ্র তটে থাকা নাভিরা তাদের উপর রেগে না যায়। কিন্তু এই মুহূর্তে কর্নেল তাদের জানায় ওই মৃতদেহ না ডুবিয়ে ভাসিয়ে রাখতে, যাতে তটবাসীরা তুলকুন শিকার সম্বন্ধে জানতে পারে। ফলে পরবর্তীতেই আমরা দেখতে পাই মেডকাইনারা যখন ওই তুলকুন বদের কথা জানতে পারে তখনই তাদের মাথায় আগুন জ্বলে ওঠে, আর সঙ্গে সঙ্গেই তারা সিদ্ধান্ত নেয় আর চুপচাপ বসে থাকলে হবে না, এবার ওই তুলকুন শিকারীদের নির্দিষ্ট জবাব দিতেই হবে। কিন্তু জ্যাক তাদেরকে বোঝায় এটা তাদের প্ল্যান, তারা চাইছে আমরা তাদের সাথে লড়াই জড়িয়ে পড়ি, যেটাতে আমাদেরও ক্ষতি হবে। তাই লড়াইয়ের চিন্তা বাদ দিয়ে তোমরা তোমাদের তুলকুনদের সতর্ক করে দাও। এই রকম ডিভাইস যদি তাদের গায়ে লাগে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন ওই জায়গা থেকে পালিয়ে যায়, তাহলেই তারা মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে। এবার এই কথা শুনে বাকিদের সঙ্গে সঙ্গে লোয়াকও বেরিয়ে পড়ে পায়াকানকে সতর্ক করার জন্য, কারণ সে সম্পূর্ণ একা। আর লোয়াককে আটকানোর জন্য তার বাকি সমস্ত ভাই বোনেরা, এমনকি এখানকার লিডারের 2 ছেলে মেয়েও তার পিছু নিতে শুরু করে। আর পায়াকানের কাছে পৌঁছেই লোয়াক দেখতে পায় অলরেডি তার শরীরে সেই রকম একটি ডিভাইস লেগে রয়েছে, মানে তুলকুন শিকারীদের পরবর্তী টার্গেট পায়াকান। যেটা বুঝতে পেরেই নেটিয়াম সঙ্গে সঙ্গে তার বাবাকে খবর দেয়। আর জ্যাক তার ছেলের থেকে খবর পেয়েই নেটিরি সহ সেখানকার সমস্ত মেডকাইনাবাসীদের নিয়ে রওনা হয় তুলকুন শিকারীদের সাথে লড়াই করার জন্য। কিন্তু জ্যাক ওই স্থানে পৌঁছানোর আগেই কর্নেল তার লোকেদের কাজে লাগিয়ে লোয়াক, কিরি এবং ট্রুপকে বন্দি করে ফেলে। আর জ্যাক ওই স্থানে পৌঁছতেই কর্নেল তাকে জানায় যদি সে তার ছেলের মুক্তি চায় তাহলে হাতিয়ার ফেলে সে যেন তার সম্মুখে হাজির হয়, না হলেই সে তার ছেলেকে হত্যা করবে। ফলে জ্যাকও নিরুপায় হয়ে হাতিয়ার ফেলে তার দিকে এগোতে শুরু করে। কিন্তু এই টাইমে পায়াকান যখন দেখতে পায় তার একমাত্র সঙ্গী লোয়াককে বন্দি করা হয়েছে, তখনই সে তাদের উপর আক্রমণ করে বসে। যেটা দেখে জ্যাক, নেটিরি এবং সমস্ত মেডকাইনাবাসীও তাদের উপর হামলা চালায়।
যে হামলায় তুলপুন শিকারীদের বেশিরভাগ ক্রু মেম্বারই মারা যায়। এমনকি স্পাইডারের চেষ্টায় তাদের মেইন জাহাজটিও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় আর তাতে জল ঢুকতে শুরু করে। এরপর নেটিয়াম ওই জাহাজে উপস্থিত হয়ে লোয়া, কিরি এবং ট্রুককে মুক্ত করে। কিন্তু লোয়াক ও নেটিয়াম স্পাইডারকে মুক্ত করতে জাহাজের ভিতরে প্রবেশ করলে কর্নেলের টিম মেম্বারের কাছে নেটিয়াম মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়। যদিও জাহাজ থেকে তারা পালাতে সক্ষম হলেও নেটিয়াম কিন্তু ক্ষণিকের মধ্যেই মারা যায়, যেটা দেখে জ্যাক এবং নেটিরি মারাত্মকভাবে রাগান্বিত হয়ে ওঠে। এদিকে কর্নেল আবারও কিরি এবং ট্রুককে বন্দি করে জ্যাককে তার সামনে আসতে বলে, কিন্তু এইবার জ্যাক স্পাইডারের সাহায্য নিয়ে লুকিয়ে লুকিয়ে তাদের উপর আক্রমণ করতে শুরু করে আর অবশেষে উপস্থিত হয় কর্নেলের সামনে। কিন্তু কর্নেল কিরির গলায় ছুরি রেখে জ্যাককে তার হাতিয়ার ফেলে দিতে বলে। ঠিক এই টাইমেই নেটিরিও স্পাইডারের সাথে একই কাজ করে, মানে স্পাইডারের গলায় ছুরি রেখে কর্নেলকে জানায়, আমার মেয়েকে ছেড়ে দাও, না হলে তোমার ছেলেকেও মেরে ফেলবো। এবার এই কথা শুনে প্রথম দিকে কর্নেল তার ছেলেকে অস্বীকার করলেও নেটিরি যখনই স্পাইডারকে হত্যা করতে যায় তখনই কর্নেল কিরিকে ছেড়ে দেয়। কিন্তু এই খেলা এখানেই শেষ করার জন্য জ্যাক পুনরায় কর্নেলের সাথে লড়াই করতে শুরু করে। এদিকে জাহাজটি জলের তলায় ডুবতে থাকায় নেটিরি এবং ট্রুক ওই ডুবন্ত জাহাজের ভিতরেই আটকে পড়ে। স্পাইডার ও কিরি জাহাজের বাইরে বেরিয়ে লোয়াকের সাথে দেখা হলে তারা যখনই লোয়াককে জানায় জ্যাক এখনো জাহাজের ভিতরেই আটকে রয়েছে, তখনই স্পাইডার এবং লোয়াক জ্যাককে খোঁজার জন্য আবারও জাহাজের ভিতরে যায়। এদিকে এতক্ষণে ডুবন্ত জাহাজের ভিতর জ্যাক কর্নেলকে শ্বাস রোধ করে হত্যা করে, কিন্তু সেখান থেকে বাইরে বেরিয়ে আসার আগেই জ্যাকও দম নিতে না পেরে অচেতন হয়ে পড়ে। আর এই টাইমে লোয়াকো তার বাবাকে দেখতে পেয়ে কোনো রকমের ওই জাহাজ থেকে বাইরে বেরিয়ে পায়খানার সাহায্যে জলের একদম উপরে চলে আসে। আর স্পাইডারও তার বাবা মানে কর্নেলকে অচেতন অবস্থায় জলের তলায় পড়ে থাকতে দেখে তাকেও জলের উপরিভাগে নিয়ে আসে, কারণ কর্নেল যতই খারাপ হোক আফটার অল সে তার বাবা। কিন্তু জলের উপরিভাগে উঠে কর্নেলের হুঁশ ফেরার পরেই স্পাইডার তাকে ছেড়ে চলে যায়, মানে ভিলেন কিন্তু এখনো বেঁচে। এদিকে কিরি তার ক্ষমতার সাহায্যে সামুদ্রিক প্রাণীদের সাহায্য নিয়ে ডুবন্ত জাহাজে আটকে থাকা নেতিরি এবং ট্রুককে সেখান থেকে বাইরে বের করে নিয়ে আসে, আর তারপর সকলে মিলে একটি জায়গায় একত্রিত হয়। এমনকি জ্যাক স্পাইডারকে আবারও তার কাছে টেনে নেয়। পরবর্তী সিনে দেখা যায় মেটকাইনার রীতি অনুযায়ী জ্যাক তার পুত্র নেটিয়ামের শেষ কৃত্য সম্পন্ন করে, আর তারপর পাকাপোক্তভাবে তারা মেটকাইনার সাথে থাকার সিদ্ধান্ত নেয়। লাস্ট পর্যন্ত আমরা জ্যাকের মুখ থেকে একটাই কথা শুনতে পাই, বিপদ থেকে পালিয়ে কখনোই পরিবার বাঁচানো যায় না, পরিবার বাঁচাতে গেলে বিপদের মোকাবিলা করতে হয়। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। এই মুভির এক্সপ্লেন ভিডিও দেখা আর মুভি দেখা আকাশ পাতাল তফাৎ। আমি শুধু আপনাদের কাছে মূল গল্পটি উপস্থাপন করার চেষ্টা করেছি।